বন্ধুগণ, আমাদের এবারের টপিকের নাম হচ্ছে একগাদা অঙ্ক। আচ্ছা, একগাদা অঙ্কের মধ্যে আমরা কয়টা অঙ্ক দেখব? সর্বোচ্চ 5টা থেকে 6টা অঙ্ক আমরা দেখব। বাট এই যে 5টা থেকে 6টা অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক হচ্ছে একটা করে টপিক, মানে প্রত্যেকটা অঙ্ক হচ্ছে একটা করে টাইপ। সো একটা অঙ্ক মানে একটা টাইপ, ওই একটা অঙ্ক দিয়েই কিন্তু আমরা এই টাইপের সমস্ত অঙ্ক কিভাবে করতে হয় এই ব্যাপারটা শিখে ফেলবো। তাহলে প্রথমেই আমরা যে টাইপের অঙ্ক করব ওই টাইপের নাম আমি আমার ল্যাঙ্গুয়েজে বলি বস্তাবন্দি টাইপ। কোশ্চেনটা লিখে ফেলি। আমরা সবসময় এই একটা শব্দ নিয়েই কাজ করব, পারমিউটেশন। কোশ্চেনটা হচ্ছে পারমিউটেশন শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি একত্রে থাকে। পারমিউটেশন শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি একত্রে থাকে। তা চলো আমরা সলিউশনের মধ্যে চলে যাই। আমাদের উপর শর্ত দিয়ে দিছে যে স্বরবর্ণ যেগুলো আছে এই স্বরবর্ণগুলাকে একত্রে রাখতেই হবে আমাদেরকে। তার মানে যদি স্বরবর্ণগুলো এদিক ওদিক দৌড়াদৌড়ি করে তাও তাদেরকে কিন্তু একই সাথে দৌড়াদৌড়ি করতে হবে। তখন দৌড়ায় একটা এক সাইডে চলে গেল আর একটা আরেক সাইডে চলে গেল, আমাদের এই শর্তকে কিন্তু তখন ভায়োলেট করা হয়ে যাবে। তো আমাদের একটা ব্যাপার কনফার্ম করা লাগবে যে যদি স্বরবর্ণগুলো দৌড়াদৌড়ি করে তারা যেন সবাই একসাথে দৌড়াদৌড়ি করে। এর চেয়ে বরং আমরা একটা কাজ করি না কেন, আমরা একটা বস্তা নিয়ে নিই, এই বস্তার মধ্যে 5টা স্বরবর্ণকেই ঢুকিয়ে দিই। দ্যাট মিনস এই শব্দে যে 5টা স্বরবর্ণ আছে 5টা স্বরবর্ণকে আমরা একটা বস্তার মধ্যে ঢুকাই দিছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা বস্তার বাইরে লিখে ফেলি। আমরা চিন্তা করি এই বস্তা হচ্ছে একটা অক্ষর, বস্তা হচ্ছে একটা অক্ষর। তাদের সুবিধাটা আমরা কোথা থেকে পাবো? যে যেহেতু বস্তা একটা অক্ষর, তাহলে বাকিগুলোর মতো এই বস্তাটাও ইচ্ছা মতো নিজের অবস্থানকে চেঞ্জ করতে পারবে। আর পুরো বস্তাটা যদি অবস্থান চেঞ্জ করে তাহলে চিন্তা করো সবগুলো স্বরবর্ণ কি একসাথে অবস্থান চেঞ্জ করলো না? এবং এটাই কিন্তু আমাদের শর্ত ছিল যে কখনোই এরা আলাদা হতে পারবে না, সবগুলো স্বরবর্ণ কিভাবে থাকতে হবে? একত্রে থাকতে হবে। তাহলে চিন্তা করো এখন আমাদের কাছে মোটমাট কয়টা অক্ষর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে 7টা বর্ণ আছে, তাই আসবে একটা ফ্যাক্টোরিয়াল 7। কিন্তু 7টা বর্ণের মধ্যে টি কয়বার আছে? 2বার। যথারীতি নিচে একটা কত আসবে? ফ্যাক্টোরিয়াল 2 আসবে। কিন্তু ভাইয়া একটা কথা বলতেই পারো যে ভাইয়া যে বস্তার মধ্যে যে 5টা অক্ষর আছে তারা যে এ ই আই ও ইউ এই ফরম্যাটেই থাকবে এমন তো কোনো কথা নাই। এরা আবার নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারে না, এরা এইভাবে বসতে পারে না। মনে করো ই এ ও আই ইউ এভাবেও তো বসতে পারে। তাহলে বস্তার মধ্যে যে 5টা অক্ষর আছে এরা আবার পরস্পরের মধ্যেও কিন্তু বিন্যাস করতে পারে। তাহলে বস্তার মধ্যে যে 5 জন আছে তারা পরস্পরের মধ্যে ফ্যাক্টোরিয়াল 5 এত উপায় বিন্যাস করবে। এটা হবে आंसर। এই বস্তাবন্দি টপিকের দ্বিতীয় অঙ্ক। সাপোজ এই কোশ্চেনটা আমাদের সামান্য একটু চেঞ্জ করলাম যে স্বরবর্ণগুলি একত্রে থাকে না লিখে এবার আমরা বললাম যেন স্বরবর্ণগুলি একত্রে না থাকে। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো তো যে পারমুটেশন যে শব্দটা আছে এই শব্দটার কোন প্রকার শর্ত ছাড়া কয়টা বিন্যাস হতে পারে? কোন প্রকার শর্ত টর্ত কিচ্ছু নাই। পারমুটেশন শব্দটার অক্ষরগুলিকে আমরা কত উপায়ে সাজাতে পারবো? খুব সিম্পল, যে এখানে টোটাল 11টা অক্ষর আছে তাই আমরা ফ্যাক্টোরিয়াল 11 নিব, আর এখানে টি আছে 2টা তাই নিচে একটা কি আসবে? ফ্যাক্টোরিয়াল 2 আসবে। এখন আমরা কি এই কথা বলতে পারি কিনা যে এখানে মোট যতগুলো বিন্যাস আছে তার মধ্যে কিছু বিন্যাস আছে যেখানে স্বরবর্ণগুলো একত্রে, আর বাকি বিন্যাসগুলোর মধ্যে স্বরবর্ণগুলো একত্রে নাই। আবার বলি যে এখানে তো মোট বিন্যাস সংখ্যা, মোট বিন্যাসের মধ্যে কিছু বিন্যাস আছে যার মধ্যে স্বরবর্ণরা সবাই একত্রে, আর বাকি বিন্যাসগুলোর মধ্যে স্বরবর্ণরা একত্রে নাই। এখন খেয়াল করো স্বরবর্ণগুলো একত্রে রেখে কয়টা বিন্যাস সেটা আমরা একটু আগে বের করছি, ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। মোট বিন্যাস সংখ্যায় কটা আর একত্রে রেখে বিন্যাস সংখ্যায় কটা? তাহলে যদি আমি মোট বিন্যাস সংখ্যা থেকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা যে কটা সে কটা বাদ দিয়ে দিই, তাহলে একত্রে না রেখে যে কটা আমরা সে কটা পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমাদের একত্রে না রেখে কয়টা বিন্যাস হবে তার আনসার। এবার আমরা একটা অঙ্ক করব অবস্থান পরিবর্তন না করে এই টপিক থেকে বা এই টাইপ থেকে, একদম সেম আগের কোশ্চেনটাই। আগের কোশ্চেনটাই আমরা একটু কষ্ট করে আরেকবার লিখব যে পারমুটেশন শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যায়
যেন স্বরবর্ণগুলি অবস্থান পরিবর্তন না করে। আচ্ছা, স্বরবর্ণগুলি অবস্থান পরিবর্তন না করে, অবস্থান পরিবর্তন না করে এই কথাটার মিনিং হচ্ছে যে যেখানে ছিল সে ঠিক সেখানে থাকবে, সেখান থেকে তার স্থানই চেঞ্জ করবে না। এখন চিন্তা করো যে বিন্যাস আসলে কি নিয়ে কাজ করে, যে একটা জিনিসকে আমরা কতভাবে সাজাইতে পারি। সাজানোর ব্যবস্থা মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করে, এক স্থান থেকে আরেক জায়গাতে বসিয়ে মোটমাট কতভাবে এটাকে রিঅ্যারেঞ্জ করা যায়। তো যদি কোনো বস্তু একদম গো ধরে বসে থাকে যে আমি যেখানে ছিলাম সেখানেই থাকবো, অবস্থান পরিবর্তনই করব না, ও কি অ্যাকচুয়ালি বিন্যাসের মধ্যে কোনো কিছু কন্ট্রিবিউট করতেছে? ওর কিন্তু বিন্যাসের মধ্যে কোনো কন্ট্রিবিউশনই নাই, কারণ ও যেখানে ছিল সেখানেই আছে। ওর জন্য বিন্যাসের কিন্তু কোনো হেরফের হচ্ছে না। তাহলে যদি বলা থাকে অবস্থান পরিবর্তন না করে, তাহলে আমরা বুঝে নিব যে যারা অবস্থান পরিবর্তন করবে না তারা বিন্যাসের মধ্যে আসবে না। তাহলে এখানে কে কে অবস্থান পরিবর্তন করতেছিল না? ই করবে না, ইউ করবে না, এ করবে না, আই করবে না, ও করবে না, এন করবে না। আমরা চিন্তা করলাম পেরেক দিয়ে আমরা এদেরকে সব এই পাঁচটা অক্ষরকে আসলে বোর্ডের সাথে আটকাই দিছি, এরা চেঞ্জই হবে না। তাহলে শুধুমাত্র বিন্যাস হচ্ছে কাদের? এই অক্ষরগুলার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তাহলে আসবে আসলে ফ্যাক্টোরিয়াল 6, কিন্তু ভাইয়া টি আছে কয়বার? দুইবার, তাই নিচে ফ্যাক্টোরিয়াল 2। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, প্রিভিয়াস কোশ্চেনটাকে যদি আমরা সামান্য একটু চেঞ্জ করি, যে এখন স্বরবর্ণগুলা অবস্থান পরিবর্তন করবে না তা না, স্বরবর্ণগুলা বেসিক্যালি ক্রম পরিবর্তন করবে না। এই কথাটার মিনিং কি বুঝি না। সাপোজ আমাদের সবার প্রিয় শব্দ যেটা, সেটা একটু লিখি, রাসেল। তো আমরা দেখতে পাচ্ছি রাসেল শব্দটার মধ্যে স্বরবর্ণ আছে দুইটা, আর দুইটা স্বরবর্ণের মধ্যে আগে আছে এ আর পরে আছে ই। তো আমরা বলতেছি এটাই হচ্ছে স্বরবর্ণগুলার ক্রম, যে স্বরবর্ণগুলোর মধ্যে আগে আছে এ পরে আছে ই, এবং এই অঙ্কের রিকোয়ারমেন্ট এই ক্রমটা চেঞ্জ করা যাবে না। তার মানে এরা যেভাবেই চেঞ্জ হোক না কেন, এ কখনো ই এর পরে যাবে না। এ ই এর আগে ছিল বেসিক শব্দটার মধ্যে, সবসময় এ ই এর আগে থাকবে, অলওয়েজ। তাহলে এখন চিন্তা করো, আমরা যদি লিখি আরসেল, এই বিন্যাসটাকে ঠিক আছে, ডেফিনেটলি ঠিক আছে, কারণ ভাই এ কার আগে আছে? ই এর আগে আছে। কিন্তু ভাইয়া যদি আমরা লিখি রেসাল, এটা কিন্তু ঠিক নাই, তার কারণ ই কোথায় চলে আসছে? এর আগে চলে আসছে, তাই এই বিন্যাসটা ঠিক নাই। তাহলে এখানে খেয়াল করো, আমাদের যে গিভেন ওয়ার্ডটা আছে পারমিউটেশন, এই ওয়ার্ডের স্বরবর্ণগুলোর ক্রম কি ছিল? স্বরবর্ণগুলোর ক্রম ছিল ই, ইউ, এ, আই, ও। এই ক্রমটা আমরা ব্রেক করতে পারবো না। তার মানে আর যাই হোক, ই এর আগে কখনো ইউ আসবে না, ইউ এর আগে কখনো এ আসবে না, এ এর আগে কখনো আই আসবে না, আই এর আগে কখনো ও আসবে না। সবই তো বুঝলাম ভাইয়া, কিন্তু অঙ্কটার আনসার কিভাবে বের করব? অঙ্কটার আনসার কিভাবে বের করবা, তার জন্য সাইডে একটা নোট লিখে নাও। লিখে নাও, যারা ক্রম পরিবর্তন করবে না, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে একই বর্ণ চিন্তা করব। যে নোটটা আমরা একটু আগে দেখছি, সেই নোট অনুসারে আমরা এবার আমাদের অঙ্কটা প্রসিড করি। যে এই পাঁচটা ক্রম পরিবর্তন করবে না, আমরা চিন্তা করব তারা প্রত্যেকে একই বর্ণ। একই বর্ণ বলতে কি, আমি চিন্তা করলাম যে প্রত্যেকে এ, তাহলে ই আর ই নাই, ই কে হয়ে গেছে এ, আর এম ঠিকঠাক মতো, ইউ কে হয়ে গেছে এ, এ হয়ে গেছে এ, আই হয়ে গেছে এ, ও হয়ে গেছে এ, এরকম। তাহলে আমাদের এখনকার কাজ হচ্ছে পার মাটা টান এই শব্দটার বিন্যাস সংখ্যা বের করা। এই শব্দটার বিন্যাস সংখ্যা যা, ক্রম পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা তাই। তাহলে এখন দেখো মোট আমাদের কাছে কয়টা অক্ষর আছে? ডেফিনিটলি 11টা, তাই ফ্যাক্টোরিয়াল 11। টি আছে 2টা, তাই ভাইয়া ফ্যাক্টোরিয়াল 2। কিন্তু ভাইয়া এখানে এ কয়টা আছে? 5টা। 5টা এর জন্য একটা ফ্যাক্টোরিয়াল 5। এইটা হচ্ছে আনসার। কিন্তু এখন কিন্তু তুমি আর্গিউ করতে পারো যে ভাইয়া আপনি তো এই লাইনটা আমাকে বলে দিচ্ছেন, আমি সরল মনে বিশ্বাস করে নিছি, কিন্তু ভাইয়া এটা তো ম্যাথমেটিক্স, আপনি তো বললেই হবে না, লজিক দিতে হবে। হ্যাঁ, খেয়াল করে দেখো, আমি তোমাকে বললাম আ আ আ আ, 4টা এ, আমি বললাম এটা একটা শব্দ, তুমি এমন ভাবে এদেরকে বিন্যস্ত করো যেন স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে। তুমি কিন্তু আমাকে পাগল বলা শুরু করবা, কারণ ভাইয়া এখানে আপনি যে শব্দটা দিছেন তার মধ্যে 4টা স্বরবর্ণই কিন্তু কে? এ। তো ভাই আপনি যদি আমাকে বলেন, আমি কিন্তু চাইলেও কখনো ক্রম পরিবর্তন করতে পারবো না। পারবো কি?
জীবনেও না। কারণ ভাই কি ক্রম পরিবর্তন করবো? আপনি আমাকে বলেন, এ হয় এ এর আগে আসবে, তাহলে কি হবে? এ এ এ এ এই এ এর আগে আসবে, তাও কি হয়ে যাবে? এ এ এ এ। মানে আমি যেভাবেই ক্রম পরিবর্তন করতে চাই না কেন, আলটিমেটলি এ এ এ এ এটাই কিন্তু থাকে। তাহলে আমরা ওইখান থেকে একটা অ্যানালজি এখানে নিয়ে আসতেছি। যদি এই 5টা বর্ণ একই হতো, আমরা চাইলেও ক্রম পরিবর্তন করতে পারতাম না। তাই ক্রম পরিবর্তন না করে কয়টা বিন্যাস সেটা চিন্তা করার জন্য আমরা চিন্তা করে নিচ্ছি 5টা বর্ণ একই বর্ণ। আচ্ছা, এক গাদা অঙ্ক এই টাইপের বা এই টপিকের। আমরা এবার লাস্ট অঙ্কে চলে আসছি, সেটা হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। প্রথমেই আমাদের আপেক্ষিক অবস্থান এই শব্দটার সাথে পরিচিত হওয়া একটু জরুরি। এটা বলতে কি বোঝায়? আসো আমরা ছোটখাটো একটা শব্দ নিয়ে চিন্তা করি। এই যে জাহিদ, এই শব্দটার প্রথমে আছে একটা ব্যঞ্জন, তারপরে আছে একটা স্বর, তারপরে ব্যঞ্জন, তারপরে স্বর, তারপরে ব্যঞ্জন। এই ক্রমটাকে আমরা বলে থাকি আসলে আপেক্ষিক অবস্থান। দ্যাট মিনস ব্যঞ্জন স্বর ব্যঞ্জন স্বর ব্যঞ্জন। তাহলে আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না, তার মানে হচ্ছে এই ক্রমটা আমরা ব্রেক করতে পারবো না। আমরা প্রথম স্থানে যে মূল শব্দের মধ্যে একটা ব্যঞ্জন বর্ণ ছিল, সব সময়ই মূল শব্দের মধ্যে সব সময়ই সবগুলো বিন্যাসে প্রথম স্থানে একটা ব্যঞ্জন বর্ণই থাকতে হবে, দ্বিতীয় স্থানে একটা স্বরবর্ণই থাকতে হবে, তৃতীয় স্থানে ব্যঞ্জন, চতুর্থ স্থানে স্বর এবং পঞ্চম স্থানে একটা ব্যঞ্জন বর্ণই থাকতে হবে। এখন মনে করো যদি আমি এরকম একটা বিন্যাস লিখি, এইচ এ জে আই ডি, সাপোজ হাজিদ, এরকম একটা বিন্যাস নিলাম। এই বিন্যাসটা আমাদের এই ক্ষেত্রে ভ্যালিড বিন্যাস কিনা? হ্যাঁ, অবশ্যই ভাই এটা ভ্যালিড বিন্যাস। তার কারণ এখানেও দেখো প্রথম স্থানে একটা ব্যঞ্জন, তারপরে স্বর, তারপর ব্যঞ্জন, তারপরে স্বর, তারপরে ব্যঞ্জন। কিন্তু যদি আমি এরকম লিখতাম, এটা কোনো ভ্যালিড বিন্যাস থাকতো কিনা? এটা এক্ষেত্রে ভ্যালিড না, কারণ প্রথম স্থানে ছিল ব্যঞ্জন, বাট আমি প্রথম স্থানে এখানে কি লিখছি? স্বরবর্ণ লিখছি। সিমিলারলি আবার এখানে ছিল স্বরবর্ণ, এখানে আমরা কি লিখছি? ব্যঞ্জন বর্ণ। সো টোটালটাতে একটা গোলমেলে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এই ক্রমটাও মেনটেইন হয় নাই, দ্যাটস ওয়াই এইটা কোনো ভ্যালিড বিন্যাস না। তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি যে আপেক্ষিক অবস্থান চেঞ্জ না করা মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে, আর স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে। তার মানে হচ্ছে যেখানে যেখানে ব্যঞ্জন বর্ণ ছিল তারা ওই স্থানগুলোর মধ্যে চেঞ্জ হতে পারবে, আর যেখানে যেখানে স্বরবর্ণ ছিল তারা ওই স্থানগুলোর মধ্যে চেঞ্জ হতে পারবে। তাহলে আলটিমেটলি ব্যাপারটা আসলে কি দাঁড়ালো? যে ব্যঞ্জন বর্ণগুলোর নিজেদের মধ্যে বিন্যাস আর স্বরবর্ণগুলোরও নিজেদের মধ্যে বিন্যাস। তাহলে এখন খেয়াল করে দেখো, আমাদের মূল যে শব্দটা ছিল পারমুটেশন, এখানে ব্যঞ্জন বর্ণ কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 6টা ব্যঞ্জন বর্ণ ফ্যাক্টোরিয়াল 6, বা টি ছিল 2টা, তাই একটা ফ্যাক্টোরিয়াল 2 ইনটু। এবার স্বরবর্ণগুলোর নিজেদের মধ্যে বিন্যাস, স্বরবর্ণ কয়টা ছিল? এখানে 5টা স্বরবর্ণ ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা স্বরবর্ণের জন্য একটা ফ্যাক্টোরিয়াল 5। দ্যাট মিনস এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণদের বিন্যাস, এটা হচ্ছে স্বরবর্ণদের বিন্যাস, দুইটা আলাদা আলাদা করে বিন্যাস। কারণ ব্যঞ্জন স্বরের জায়গায় যেতে পারবে না, স্বর ব্যঞ্জনের জায়গায় আসতে পারবে না, এটাই অ্যান্সার। এই পর্যায়ে আমরা ম্যাথমেটিক্যালি দুইটা বিখ্যাত জিনিস প্রুফ করব, যে কলকাতা আসলে আমেরিকার দ্বিগুণ। এটা কি ধরনের কথা ভাইয়া? কলকাতা আমেরিকার দ্বিগুণ, তার মানে হচ্ছে কলকাতা শব্দটির বিন্যাস সংখ্যা আমেরিকার বিন্যাস সংখ্যার দ্বিগুণ। আর রাজশাহী বরিশালের 4 গুণ, মানে হচ্ছে রাজশাহীর বিন্যাস সংখ্যা বরিশালের বিন্যাস সংখ্যার কয় গুণ? 4 গুণ। ওকে, তাহলে আসো আমরা দুইটার মধ্যে যে কোনো একটা আমি সলভ করে দিব, বাকি একটা তোমাদের জন্য রেখে দিব, তোমরা সিমিলার ওয়েতে ওইটাকে সলভ করবা। তাহলে সলিউশনে আমরা 2 নম্বরটা একটু সলভ করে ফেলি, প্রথমটা তোমরা নিজেরা করবা। দেখো, রাজশাহী শব্দটিকে কত উপায়ে সাজানো যায়? টোটাল অক্ষর কয়টা আছে একটু গুনে নাও। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা অক্ষর, তাই একটা ফ্যাক্টোরিয়াল 8। আর এখানে এইচ আছে 2টা আসলে, তাই একটা ফ্যাক্টোরিয়াল 2। এখানে এ আছে 2টা, তাই আরো একটা ফ্যাক্টোরিয়াল 2। এটা ক্যালকুলেট করলে আনসার যেটা আসবে সেটা হচ্ছে 10,080। আর বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা হচ্ছে, আমরা এখানে হিসাব করতে পারি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ফ্যাক্টোরিয়াল 7। এ আছে 2টা, তাই একটা ফ্যাক্টোরিয়াল 2, আর কোনোটা রিপিটেশন নেই। ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 2, এটার মানে হচ্ছে 2520। এখন দেখো, এটা হচ্ছে 2520 আর এটা হচ্ছে 10,080।
দেখো তো এইটাকে এইভাবে লেখা যায় কিনা, যে 4 × 2520 যায়, কিন্তু তার মানে রাজশাহীর যে বিন্যাস সংখ্যা সেটা হচ্ছে বরিশালের বিন্যাস সংখ্যার আসলে কত গুণ হয়ে গেল, 4 গুণ হলো। তো সিমিলার ওয়েতে তোমরা ক্যালকাটা ইকুয়াল টু 2 × আমেরিকা এটাও প্রুফ করে ফেলতে পারবা।